আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর মতো ভালো আছি। শিমুল মেমোরিয়াল নওশাদ স্টুডেন্ট কলেজের পক্ষ থেকে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে সকলকে স্বাগত। আচ্ছা, এই যে আমাদের কতটা ক্লাস নিয়েছে, একই অধ্যায়ের পর আজকেও ক্লাস নিচ্ছে। তার আগে বলি, এই সংকটকালীন মুহূর্তে নিশ্চয় তোমরা সকলে তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলছো, মাস্ক ব্যবহার করছো, আর রোদে থাকার কথা বলেছিলাম। রোদে যে ভিটামিন ডি সংগ্রহের কথা, ওটা মনে আছে তো? রোদে বসা হচ্ছে বারান্দায় অথবা ছাদে, সেটা যেতে হবে, যেন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। আমাদের রোদের দরকার আছে, এই জন্যই আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করছেন না মানুষের প্রয়োজনীয়, যার জন্য আমরা রোদ যদি না পোহাই বা রোদে গায়ে না লাগাই, তাহলে আমাদের অনেক রোগের উপসর্গের তৈরি হয়। তো আজকে আমরা ক্লাস শুরু করি। আজকে তোমাদের সাথে আছে আমি সিদ্দিকা মিলি। আজকে আমাদের আলোচ্য অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায়, জনসংখ্যা, পাঠ 3 ও 4। আজকে অধ্যায় থেকে, আজকে পাঠ থেকে আমরা কি জানতে পারবো সেটা জানি। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের উপায় সম্পর্কে বলতে পারবে তোমরা, জনসংখ্যা সমস্যার সমাধান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর, দক্ষ জনসম্পদ রপ্তানি, জনসংখ্যা সমস্যার সমাধান। আচ্ছা, তাহলে আমাদের যেহেতু জনসংখ্যা চ্যাপ্টার, তাই না, তাহলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদান কয়টি? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদান হচ্ছে 3, এবং এই মূল উপাদানগুলো কি কি? জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ, মূলধন। এই জনসম্পদ, প্রাকৃতিক সম্পদ, মূলধনের ভিতরে আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে কোনটা? এই জনসম্পদ, অর্থাৎ জনগণ, তাই না? এই জনগণকে দক্ষ করে তুলতে হবে, তাই না? আমাদের দেশে অনেক মানুষ আছে। আমাদের দেশের জনগণ বিদেশে যখন যায় তখন কি হিসেবে যায়? লেবারের কাজ করে। আর বিদেশ থেকে যখন আমরা মানুষ নিয়ে আসি, প্রশিক্ষণার্থী নিয়ে আসি, বা অন্যান্য কাজে, মেকানিক্যাল কাজে নিয়ে আসি, তখন তাদেরকে অনেক চড়া বেতন দিয়ে আমাদেরকে কাজ করাতে হয়। তাহলে আমাদের জনগণ যখন প্রশিক্ষণ দিয়ে যদি বিদেশে পাঠানো হতো, তাহলে লেবারের কাজ করতো না, তারাও একজন কর্মদক্ষ মানুষ হিসেবে কাজ করতে পারত এবং সুনাম বয়ে আনতো দেশের জন্য, তাই তো? আমরা জানি, একটা গল্প বলি। একটা রাস্তা বানাতে অনেক পাথরের প্রয়োজন হয়, তাই না? অনেক পাথরকে যখন আলকাতরা দিয়ে মুড়ে ওটাকে একসাথে রাস্তায় ফেলা হয়, তখন ওটা রাস্তায় তৈরি হয়, এবং তখন ওটা পাথরের প্রয়োজনীয়তাটা আমরা বুঝতে পারি। কিন্তু রাস্তা তৈরির পরে বা যখন ওই পাথরটা এমনি পড়ে থাকে, একটা পাথর যখন রাস্তার উপর এমনি পড়ে থাকে, তখন ওটাকে আমাদের কি মনে হয়? অপ্রয়োজনীয় একটা বস্তু মনে হয়, অপ্রয়োজনীয় জিনিস, অর্থাৎ ওটাকে কাজে লাগানো হচ্ছে। কিন্তু যখন ওটাকে আমরা আরো কিছু পাথরের সাথে যুক্ত করে আলকাতরা নিয়ে রাস্তায় লাগিয়ে দিব, তখন ওটা প্রয়োজন পরিণত হবে। ঠিক তেমনই জনসংখ্যাকে যখন আমরা কাজে লাগাবো না, তখন ওটা অপ্রয়োজনীয় জিনিসে পরিণত হবে, অপ্রয়োজনীয় মানুষের পরিণত হবে, উপাদানে পরিণত হবে। কিন্তু এই জনগণকে যদি আমরা শিক্ষিত করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কাজে লাগাই, তখন সেটা জনসম্পদে পরিণত হবে। তাহলে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল উপাদান হচ্ছে দক্ষ জনসম্পদ, অর্থাৎ জনশক্তি। প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে যেগুলো মাটির নিচে লুকায়িত আছে, এবং এই যে মাটির নিচ থেকে আমাদের উত্তোলন করতে হবে, তার জন্য আমরা কাদের ডাকি? বিদেশ থেকে বিভিন্ন প্রশিক্ষণার্থীদেরকে ডাকি, বা বিভিন্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে ডাকি। তাহলে কি তাদেরকে না ডেকে যদি আমাদের দেশের মানুষদের কাজ করতে পারা হতো, তাহলে কিন্তু আমাদের দেশের উন্নয়ন হতো না। তাহলে আমাদের দেশকে কি করতে হবে? প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে দক্ষ জনসম্পদের প্রয়োজন, এবং এই জনসম্পদকে দক্ষ করতে সরকারকে সহায়তা করতে হবে। মূলধন, আমাদের দেশে মূলধন রয়েছে, এবং মূলধনকে কাজে লাগানোর জন্য, যথোপযুক্তভাবে ব্যবহার করার জন্য আমাদের এই জনসম্পদের দক্ষ জনসম্পদের প্রয়োজন। অর্থাৎ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি, এবং এই দক্ষ জনশক্তির মাধ্যমে মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। যখন জনগণ দক্ষ হবে, তখন এই প্রাকৃতিক সম্পদ আমরা উত্তোলন করতে পারবো, এবং প্রাকৃতিক সম্পদ কিভাবে ব্যবহার করলে আমরা সর্বোচ্চ লাভ করতে পারবো, মুনাফা অর্জন করতে পারবো, তখনই এটা সম্ভব। তাহলে মূলধনকে কাজে লাগানো, মূলধন এবং প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য জনগণকে অবশ্যই দক্ষ হতে হবে এবং সুষ্ঠু সম্পদের ব্যবহার করতে হবে। দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। দক্ষ জনসম্পদ
দেশে অনেক জনগণ বিদেশে কর্মরত রয়েছে এবং তারা যখন অর্থ পাঠায় আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আসে এবং সেই টাকা দিয়ে আমাদের অনেকের পরিবার চলে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। তাই না? তাহলে কি হচ্ছে, তাদের পরিস্থিতি যদি আরো ভালো হতো, তারা যদি আরো ভালো লেবার শ্রেণী থেকে অন্য উচ্চ পর্যায়ে কাজ করতে পারতো, তাহলে জীবনযাত্রার মানটা আরো ভালো হতো আমাদের দেশের মানুষের, কারণ সেখান থেকে তারা অর্থটা আমাদের দেশে পাঠায়। তাই না? আচ্ছা, আমরা জনসংখ্যাকে জনসংখ্যাতে রূপান্তর করতে পারি কিভাবে? কিভাবে? শিক্ষার মান উন্নত করে। শিক্ষার মান আমাদেরকে উন্নত করতে হবে এবং শিক্ষার মান কিভাবে কেমন ভাবে উন্নত করতে হবে? আমাদের দেশের জনসংখ্যা অনেক এবং সে অনুযায়ী আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না, আবার কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না সেই অনুযায়ী আমাদের জনগণকে দক্ষ করে তোলা সম্ভব হচ্ছে না, আমাদের প্রশিক্ষণের অভাব রয়েছে। তাহলে জনগণকে আবার কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের নেই, তাহলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রদান করতে হবে এবং কি আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে এবং শিক্ষার মানকে জন্য অবশ্যই উন্নত করতে হবে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা। সরকারি সহায়তায় যদি বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয় তাহলে কি হবে, আমাদের জনগণ এই প্রশিক্ষণের আওতাভুক্ত হয়ে নিজেদেরকে দক্ষ করে তুলতে পারবে এবং আমাদের নিজেদের যেমন উন্নয়ন হবে তেমনি দেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। তাই না? তাহলে কি করতে হবে, বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করে কর্মসূচির ব্যবস্থা করতে হবে, প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করতে হবে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। আমাদের দেশের এমন অনেক কাজ রয়েছে যেটা বিদেশ থেকে আমাদের সাহায্য নিতে হয়, তাহলে এই কারিগরি প্রশিক্ষণে নিজেদের দেশে যেমন আমরা ব্যবহার করতে পারি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে, সেই সব মানুষকে আবার বিদেশে আমরা রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তাহলে কারিগরি প্রশিক্ষণে ব্যবস্থা করতে হবে আমাদেরকে এবং কাজে প্রশিক্ষণ দিতে হবে, ঘরে ঘরে যেন আমাদের দক্ষ জনশক্তি গড়ে ওঠে এবং দক্ষ জনশক্তির মাধ্যমে আমরা আমাদের দেশে অর্থনৈতিক সম্পদকে উন্নত করতে পারি। জীবনযাত্রার মান বৃদ্ধি। এই যে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, তাই না? অনেক বেকার, জনসংখ্যা যেহেতু বেশি, বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে দেখতে গেলে হচ্ছে পৃথিবীতে বাংলাদেশের স্থান 8ম এবং এশিয়ার দিক থেকে 5ম। তাহলে জনসংখ্যা আমাদের বাড়ছে কিন্তু আমাদের কি আয়তন বাড়ছে? আয়তন বাড়ছে না। সেই হিসেবে জনসংখ্যা যখন বেড়েই চলেছে তখন সম্পদের পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে এই যে সম্পদের পরিমাণ কমে যাচ্ছে এবং জনগণ বেকারত্বের সৃষ্টি হচ্ছে, বেকার জনসংখ্যার পরিমাণ বেড়ে যাচ্ছে, তাহলে কি হবে, আমাদের জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি করা সম্ভব হবে? না, হবে না। এই জন্যই হবে না যে আমাদের জনগণকে আমরা পুষ্টিসম্মত খাবার দিতে পারবো না, আমরা স্বাস্থ্য সেবা দিতে পারছি না, আমরা উপযুক্ত পরিবেশ দিতে পারছি না এবং আমরা কর্মসংস্থান দিতে পারছি না। তাহলে এগুলো যদি আমরা না দিতে পারি, স্বাস্থ্য সেবা যদি সঠিকভাবে না দিতে পারি, তাহলে জীবনযাত্রার মান কিভাবে বৃদ্ধি পাবে? তাহলে এগুলোকে, এইসব সমস্যার আগে আমাদেরকে সমাধান করতে হবে। সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আমাদের কি করতে হবে, জনগণকে দক্ষ করে তোলার জন্য আমাদেরকে আগে পরিকল্পনা করতে হবে। কোনো কাজ করার আগে যদি আমরা পরিকল্পনা না করি তাহলে সেই কাজটা সুষ্ঠুভাবে করা সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেকটা কাজের আগে যদি পরিকল্পনা করে নেওয়া হয়, চিন্তা ভাবনা করা হয় এবং পরিকল্পনা করার পরে আগে কি হবে পরে কি হবে সেরকম ভাবে যাচাই বাছাই করা হয়, তাহলে দেখা যাবে সেই কাজটা বাস্তবায়ন সুন্দর হয় এবং এর ফলাফলটা ভালো হয়। তাহলে সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন করতে হবে এবং এর বাস্তবায়ন করতে হবে। অনেক সময় পরিকল্পনা প্রণয়ন তো হয়ে থাকে কিন্তু এর বাস্তবায়ন হয় না। বাস্তবায়ন না হলে সেটা শুধু লিপিবদ্ধই থেকে যায় কাগজে কলমে, সেটা আর ফিডব্যাক পাওয়া যায় না। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমাদের বেকারত্ব হ্রাস হবে এবং বেকারত্ব যখন হ্রাস হবে তখন কি হবে, আমাদের জনগণের যে সমস্যা, জনসংখ্যা যে সমস্যা রয়েছে সেই সংখ্যাটা অনেকটাই নির্মূল হয়ে যাবে এবং জনসংখ্যা সম্পদে পরিণত হয়ে অর্থনীতিতে কাজে, অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগবে জনগণ। তাহলে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনশিল্পের বিকাশ ঘটাতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রশিক্ষণ নিচ্ছে, বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিচ্ছে, প্রশিক্ষণার্থী রয়েছে, প্রশিক্ষক রয়েছে। এরকম ভাবে যদি আমরা আমাদের জনগণকে সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারি তাহলে কি হবে, তারাও একদিন বিদেশে কাজ করতে পারবে এবং নিজ দেশের উন্নয়নে, নিজ দেশের কারিগরি ব্যবস্থাতে নিজেদেরকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে পারবে। জনসংখ্যা সমস্যার সমাধান। এই যে সমস্যার সমাধান কথাটা রয়েছে, আগে কি আমাদেরকে জনসংখ্যার সমস্যাগুলো চিহ্নিত করতে হবে, তাই না? আমরা সমস্যা সম্বন্ধে আলোচনা করলাম। সমস্যা চিহ্নিত করলে বোঝা যাবে যে কোন কোন জিনিসের আমার সমাধান দরকার। যখনই আমরা সমস্যাগুলো চিহ্নিত করব তখনই সেটার সমাধান খুঁজে
করা সম্ভব হবে। তাহলে কি কি আমাদের সমস্যা রয়েছে এবং সমাধান কি কি করতে হবে? খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। তাহলে কি আমাদের জনগণের যেহেতু অনেক বেশি, তাদের সকলের জন্য খাদ্য উৎপাদন করা সম্ভব হয়ে ওঠে না। যদিও আগে প্রতি বছর 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হতো, বর্তমানে তারপরেও আমরা অনেক সম্পদ বিদেশ থেকে আমদানি করে থাকি। আমাদের আর চেষ্টা করব যেন আমাদের জনগণ দ্বারাই এবং আমাদের সম্পদের মাধ্যমে আমরা আমাদের খাদ্য চাহিদা পূরণ করতে পারি। কোন সম্পদ যেন আমাদেরকে আমদানি না করতে হয়, বরং আমরা রপ্তানি যেন করতে পারি। আমাদের আমদানি উৎপাদনের পরে আমাদের খাবার যেন, আমাদের প্রয়োজনীয় শস্য যেন উদ্বৃত্ত থাকে। তাহলে খাদ্যের উৎপাদন বাড়ালে আমাদের জনসংখ্যা সমস্যার একটা সমাধান হবে। গৃহ নির্মাণে সরকারি সাহায্য বাড়াতে হবে। গৃহ নির্মাণে আমাদের দেশের অনেক জনগণ বাসস্থানে নেই, অনেক জনগণ মানবেতর অবস্থায় বসবাস করছে। নিজের কাজের প্রয়োজনে নিরাপত্তা কাজের খোঁজে কোথায় যাচ্ছে? শহরে চলে যাচ্ছে। প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন আমাদের। তাহলে এই গৃহহীন মানুষকে যদি আমি গৃহ না দিতে পারি, গৃহ যদি তারা মাথার উপর যদি ছাদ না পায়, তাহলে তাদের প্রতিভার বিকাশ হবে কোথায় থেকে? তাদের প্রতিভার বিকাশের জন্য তাদেরকে অবশ্যই একটা সুষ্ঠু পরিবেশ দিতে হবে। সুষ্ঠু পরিবেশ থেকে তারা তাদের মেধাকে অন্য জায়গায় কাজে লাগানোর সুযোগ পাবে। আর যদি সবসময় খাদ্যের চিন্তায় থাকে, তাহলে অন্য চিন্তার মাথায় ঢুকবে না, তাই না? তাহলে কি করতে হবে? আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হবে, তার ভিতরে বাসস্থান একটা। তাই গৃহ নির্মাণে সরকারি সাহায্য অবশ্যই বাড়াতে হবে। পরিবেশ দূষণ রোধ করতে হবে। জনগণ যখন কমে যায়, জনগণকে আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণের আওতায় নিয়ে আসতে হবে। এবং এই যে জনগণকে আমরা বাসস্থান দিতে পারছি না, উপযুক্ত পরিবেশ দিতে পারছি না, জনগণ ঘিঞ্জি এলাকায় বসবাস করছে, বস্তি এলাকায় বসবাস করছে, এর ফলে কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে। এবং জনগণের চাহিদা মেটাতে যে কি হচ্ছে? বিভিন্ন কলকারখানা, যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে, রাস্তাঘাটের সংখ্যা বেড়ে চলেছে, বাসস্থানের সংখ্যা কমে যাচ্ছে, কৃষি জমির সংখ্যা কমে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে? একটা ওই সব জনগণের চাহিদা পূরণ করতে হয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হচ্ছে। নদীর পানি দূষিত হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, বায়ু দূষিত হচ্ছে এবং শব্দ দূষণ ঘটে থাকে। তাহলে আমাদের এই পরিবেশ দূষণ রোধ করতে হবে। এটার জন্য আমাদের সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন দরকার। রোগ প্রতিরোধী টিকা এবং স্বাস্থ্য সেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। রোগ প্রতিরোধে কি করতে হবে? আমরা যদি সুস্থ না থাকি, আমরা যদি অসুস্থ থাকি, আমাদের শিশুরা যদি অসুস্থ থাকে, তাহলে কি জনগণ জনসম্পদে পরিণত হবে? অসুস্থ মানুষ কি চিন্তা করতে পারে সঠিকভাবে? না, সঠিকভাবে চিন্তা করতে পারে না। এই জন্যই তো আমরা বলি সুস্থ সবল দেহে আমরা সুস্থ চিন্তা করব। তাহলে বলা হয় যে সুস্থ সবল থাকলেই সব চিন্তা সঠিকভাবে করা সম্ভব। তার জন্য কি করতে হবে? রোগ প্রতিরোধের টিকা এবং স্বাস্থ্য সেবা প্রদানে সরকারি সহায়তা বাড়াতে হবে। তারপরেও সাথে সাথে আমাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। নিজের সতর্কতা আমাদের নিজের কাছে। নিজের সতর্কতা যদি না হয়, তাহলে আমাকে দেখে যেমন অন্য সতর্ক হবে, সতর্ক যদি আমি হই। আর আমি যদি অসতর্কভাবে চলি, তাহলে আমাকে দেখে দেখা যাচ্ছে অনেকজন অসতর্কভাবে চলবে এবং পরিবেশ দূষণ ঘটবে। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? পরিবেশ দূষণ রোধ করতে হবে। এই যে আমি একটু আগে বললাম যে কর্মসংস্থান বাড়াতে শিল্পের পরিমাণ শিল্প কারখানা বাড়াতে হবে, তাই না? শিল্প কারখানা যখন বাড়ানো হবে তখন কি হবে? এই যে কার্বন মনোক্সাইড অর্থাৎ এই যে ক্ষতিকর গ্যাসের পরিমাণ পৃথিবীতে বেড়ে যাবে এবং পৃথিবী উষ্ণ হয়ে যাবে। পানি দূষণ ঘটছে। এখানে দেখো পানিতে বিভিন্ন বর্জ্য ফেলা হয়েছে। এই বর্জ্যটা আমরা যদি সচেতন হয়ে এই পানিগুলোতে না ফেলি, তাহলে এই পানিতে যেসব প্রাণীগুলো বাস করে, তাহলে তারাও সুস্থভাবে বসবাস করতে পারতো। তাহলে আমাদের কোনো কাজ করার আগে সেটার ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো ঠিক করতে হবে, কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে, সেই হিসাবে আমরা কাজ করব। এখানে আরেকটা দেখা যাচ্ছে রোগ প্রতিরোধে বিভিন্ন প্রতিষেধক টিকাদান। বাচ্চাদেরকে জন্মের পরে বিভিন্ন প্রতিষেধক টিকা দেওয়া হয়। কেন? যেন তারা সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে। এই জন্য এখানে দেখা যাচ্ছে একটা বাচ্চাকে টিকা দেওয়া কাজ করছে। আমাদের দেশে এই টিকাটা সাধারণত স্বাস্থ্য কর্মীরা করে থাকে, হাসপাতালে করা হয়ে থাকে, স্বাস্থ্যসেবা ক্লিনিকগুলো করে থাকে, ইত্যাদি এইসব প্রতিষ্ঠানগুলো করে থাকে। এই জন্য কি হচ্ছে আমাদের অনেকাংশে এই রোগ প্রতিরোধ থেকে মুক্ত হতে পারছে আমাদের শিশুরা। তারপরেও দেখা যাচ্ছে এখনো গ্রামাঞ্চলে অনেক পর্যায়ে রয়েছে যে স্বাস্থ্য সেবা তাদের কাছে পৌঁছায় না। এই স্বাস্থ্য সেবাটা পৌঁছাতে হবে। সাক্ষরতা ও শিক্ষার মান বাড়াতে শিশুদের উৎসাহিত করতে হবে। জনগণ যদি শিক্ষিত না হয়, তাহলে কি হবে? জনগণ শিক্ষিত না হলে দেশ ও দশের উন্নয়ন হবে না। যার জন্য কি করতে
করতে হবে? জনগণকে শিক্ষিত করতে হবে, শিশুদের উৎসাহিত করতে হবে, তারা যেন শিক্ষিত হয় এবং শিক্ষিত হলে তারা নিজের সিদ্ধান্ত নিতে পারবে, সঠিক সিদ্ধান্ত, এবং নিজের এবং পরিবারের যেমন উন্নতি করতে পারবে তেমন দেশের উন্নতি করতে হবে। এই সাক্ষরতার হার বাড়াতে হবে এবং জনগণকে, শিশুরা যেন ঝরে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারিগরি শিক্ষার উন্নয়ন করতে হবে, কারিগরি শিক্ষাও যেন যথোপযুক্ত হয়, মান উপযোগী হয়, মানসম্মত হয়, যুগোপযোগী হয়, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, সরকারকে লক্ষ্য রাখতে হবে এবং আরো যেসব এনজিও গুলো রয়েছে সেগুলো এটা খেয়াল করে এটার উন্নয়ন ঘটাবে। ঠিক আছে, তাহলে কারিগরি শিক্ষার উন্নয়ন যদি হয় তাহলে আমাদের জনসংখ্যা সমস্যার সমাধান করা সম্ভব হবে। আমদানির তুলনায় রপ্তানি বৃদ্ধি করতে হবে, আমদানির তুলনায় রপ্তানি অবশ্যই বৃদ্ধি করতে হবে, না হলে বাণিজ্যিক ভারসাম্য রক্ষা হবে কি করে? আমদানির তুলনায় যদি রপ্তানি বৃদ্ধি না হয়, রপ্তানি চেয়ে যদি আমরা আমদানি বেশি করি তাহলে কি হবে? আমাদের দেশের ভারসাম্য হারিয়ে ফেলবে। আমদানি মানে বুঝতে যাচ্ছে তো, বুঝতে পারছো? আমদানি মানে হচ্ছে কোনো কিছু বিদেশ থেকে নিয়ে আসা বাণিজ্যের মাধ্যমে, আর রপ্তানি মানে নিজ দেশে উৎপাদিত সম্পদকে বিদেশে বিক্রি করা। তাহলে কি এটা হচ্ছে আমদানি রপ্তানি, তাহলে আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ আমাদেরকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। তো ছোট বন্ধুরা, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ক্লাসটা নিশ্চয়ই তোমরা খুব মনোযোগ দিয়ে করেছো। এখন আমি দেখবো যে তোমরা কতটুকু মনোযোগের সাথে করেছো এবং কতটুকু প্রশ্নে অ্যান্সার দিতে পারছো। তোমরা সকলেই প্রশ্নে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি পজ দিব, প্রশ্ন বলার পরে 1 সেকেন্ড 2 সেকেন্ড পর পজ দিব, নিজের প্রশ্নটার উত্তর বলার চেষ্টা করো। মূল্যায়ন কিসের মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ রয়েছে? কিসের মাধ্যমে? নিশ্চয়ই বুঝতে পেরেছো, দক্ষ জনশক্তির মাধ্যমে, দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। স্বাস্থ্যক্ষেত্রে সরকারি সহায়তার ফলে কোনটি বৃদ্ধি পাবে? স্বাস্থ্যক্ষেত্রে সরকারি সহায়তার ফলে কি বৃদ্ধি পাবে? কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। যদি আমরা সুস্থ থাকি তাহলে কাজ বেশি করতে পারবো, তাই না? তাহলে স্বাস্থ্যক্ষেত্রে সরকারি সহায়তার ফলে কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কিভাবে দেশের বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে? একটু আগে বললাম কিভাবে। আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ বৃদ্ধি করে আমাদের বাণিজ্যিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কোন উপাদান বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে? কি রয়েছে? প্রথমেই বলেছি, তাই না? অর্থনৈতিক উন্নয়নের জন্য জনগণ, জনসম্পদ এবং প্রাকৃতিক সম্পদ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। শুধু জনগণকে দক্ষ করলেই এগুলো সঠিক ব্যবহার সম্ভব হবে, তাই না? শ্রমিকদের কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়? শ্রমিকদের কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা যায়? কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আমরা শ্রমশক্তিকে দক্ষ জনশক্তির শ্রমশক্তিতে রূপান্তর করতে পারি। তাহলে ছোট্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন তোমাদের এই অধ্যায়ের উপরে টপ টেস্ট নেওয়া হবে, পার্ট 3 চ্যাপ্টার করে। ছোট প্রশ্ন করা অনুশীলনী থেকে 3 এবং অতিরিক্ত 17 থেকে 9 এবং 22-23, আর বড় প্রশ্ন অনুশীলনী থেকে 3 এবং অতিরিক্ত 4 প্রশ্ন। তাহলে আজ এ পর্যন্তই। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং খুব মনোযোগের সাথে পড়াশোনা করো, আর বাসাতে বড়দের কথা মেনে চলো। ভালো থাকবে অবশ্যই। আসসালামু আলাইকুম।